আমরা কথা বলবো আসলে কোন মেথডটা আমাদের ফলো করা উচিত। এটা আমরা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে কোন মেথডগুলো আসলে আমরা ফলো করি যার কারণে আমাদের স্কোরটা মিস হয়ে যায়। এর প্রথম যে কারণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ক্লিয়ার এইম নেই। অনেকের মধ্যে দেখা যায় যে ক্লিয়ার এইমটা কি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার ক্লিয়ার অ্যান্ড কাট ধারণা থাকা। ক্লিয়ার কাট কেমন ধারণা থাকা, আমি একটা উদাহরণ দিই চলেন। যেমন স্পিকিং এর ক্ষেত্রে, কারেক্ট, স্পিকিং এর ক্ষেত্রে ব্যান্ড ডেসক্রিপ্টরস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপোজ ধরেন আইএলটিএস 4টা মডিউলের মধ্যে একটা মডিউল হচ্ছে স্পিকিং মডিউল, কারেক্ট। আপনি যদি স্পিকিং মডিউলে যান কি কি কোশ্চেন টাইপস থাকে, আপনার প্রথমত পার্ট 1 থাকে, এরপর পার্ট 2 থাকে। পার্ট 1 এ জেনারেলি ইজ ভেরি কমন কোশ্চেন্স, ইজি কোশ্চেন্স। ইট ইজ অলওয়েজ অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয়। যেমন হ্যাভ ইউ ট্রাভেলড এ লট বাই প্লেন, যদি আপনি অনেক বেশি ট্রাভেল করেন বলবেন যে ইয়েস আই ডিড, দ্য ফার্স্ট ট্রাভেল ওয়াজ ফ্রম দিস টু দিস, এরকম একটা কথা বলবেন। আর যদি কখনো ট্রাভেল না করেন সেটাও বলতে পারেন যে নট রিয়েলি, আই নেভার হ্যাড দ্যাট অপরচুনিটি টু ট্রাভেল। জেনারেলি ইন বাংলাদেশ ইউ barely travel if you don't go outside of the country, and I didn't do that, so no, I never traveled by plane. So এই যে এরকম একটা অ্যান্সার, সবকিছু আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এরপরে পার্ট 2 তে কি হয়, পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দেয়। হ্যাঁ, এই কিউ কার্ডে আপনাকে অ্যান্সারটা করতে হয় 2 মিনিট ধরে। 1 মিনিট একটা সময় দেয় আপনাকে নোটস নেওয়ার জন্য, তারপরে 2 মিনিটের মতো আপনাকে কথা বলতে হয়। তারপর যেমন এখানে একটা টপিক দিয়েছে, ডিসক্রাইব এ পারসন ফ্রম ইউর কান্ট্রি হু হ্যাজ ওন এ প্রাইজ, অ্যাওয়ার্ড অর মেডেল। সো আপনি যে কোনো একটা পারসনকে নিয়ে কথা বলতে পারেন। আপনি চাইলে সাকিব আল হাসানকে নিয়ে বলতে পারেন, আপনি চাইলে ডক্টর ইউনুসকে নিয়ে বলতে পারেন। সো হুএভার, এমন একটা পারসন যাকে নিয়ে আপনি অনেক বেশি কথা বলতে পারবেন, তাকে নিয়ে আপনি ডিসক্রাইব করবেন। পার্ট 3 তে কি হয়, পার্ট 3 তে আপনাকে একটা ডিসকাশন কোশ্চেন জিজ্ঞেস করে, কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে, ডিসকাশন কোশ্চেন। এটা কি হয়, এখানে আগে পার্ট 1 এর কোশ্চেন গুলো যেমন আপনার সম্পর্কে, যেমন হ্যাভ ইউ ট্রাভেলড লট, আচ্ছা এটা সেম কোশ্চেন হয়ে গেছে। চলেন আমরা আরেকটা কোশ্চেন বের করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি পড়াতে আপনারা একটু লিখেন তো এই মুহূর্তে আপনার লেভেলটা আপনি কত মনে করছেন, কিভাবে জাজ করবেন? 3টা ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে বেসিক লিখতে পারেন। বেসিকটা তখনই আপনি বলবেন আপনি যতক্ষণ পর্যন্ত ইন্টারমিডিয়েটে না পৌঁছাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বেসিক। ইন্টারমিডিয়েট লেভেলটা কি? ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে আপনার যে আপনি যখন মোটামুটি ভাবে অ্যারাউন্ড 6 পাওয়ার মতো, বা আপনি কিছুদিন ট্রাই করলে আপনি 6 পেয়ে যাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি ধরতে পারবেন যে আমি ইন্টারমিডিয়েট লেভেলে আছি। আর আপনি অ্যাডভান্স লেভেলে তখনই আপনি ধরতে পারবেন যে আপনার 6.5 কনফার্মড, এখন আপনি আরেকটু যদি ড্রাইভ করেন আপনি 7 বা তার বেশি পাওয়ার সুযোগ আছে। আপনার 3টা লেভেল থাকতে পারে। একটু লিখেন তো আপনার লেভেলটা, যদি ইন্টারমিডিয়েট না হয় বেসিক লিখবেন, ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স হলে অ্যাডভান্স। সবাই একটু লিখেন তো। আচ্ছা, এরপরে কি, এই যে পার্টের 3 যে কোশ্চেন গুলো, এগুলো কি বললাম, এগুলো হচ্ছে আপনার একদম আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয় না, আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হয়। ডিফারেন্সটা একটু খেয়াল করেন ভাই, একবার ডিফারেন্সটা ধরতে পারলে এরপরে আর ঝামেলা হবে না। হ্যাঁ, লিখতে শুনেন। যে যেমন এখানে বলছে ডু ইউ প্রেফার স্পেন্ডিং holidays with friends or with family? তো আপনি আপনার এই যে আপনার সম্পর্কে, এগেইন আপনার সম্পর্কে, যে আপনি ফ্রেন্ডস এর সাথে হচ্ছে বেশি হলিডে স্পেন্ড করতে পছন্দ করেন নাকি হচ্ছে ফ্যামিলির সাথে পছন্দ করেন। তো ফর সাম পিপল ইট উইল গোনা বি ভাবে যে ওকে, আই রিয়েলি লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস মেইনলি বিকজ ইট ইজ মোর ফান, আই ক্যান রিয়েলি ডু হোয়াট এভার আই লাইক and get the more freedom. আবার অনেকের জন্য হবে যে family for sure because I need to live outside of the family for my job purpose or for my অনেকের জন্য study purpose, and whenever I get the holiday I prefer to go to my home and spend the time with my mom and dad. এরকম একটা কোশ্চেন আনসার আপনার হবে। বাট সবগুলো কোশ্চেন আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয়। কিন্তু পার্ট 3 তে যদি চলে যান, তখন আপনাকে যে কোশ্চেন গুলো করা হয় সেটা হচ্ছে যে আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হয়। যেমন কি, হোয়াট টাইপস অফ স্কুল প্রাইজেস ডু চিলড্রেন ইন ইউর কান্ট্রি রিসিভ? আপনার কান্ট্রিতে স্কুলে কোন ধরনের প্রাইজটা পাওয়া হয়। এখন দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এই মুহূর্তে আপনার মাথায় আসতেছে কি, আচ্ছা কি প্রাইজ দেয়। এটা হচ্ছে একভাবে চিন্তা করা। আরেকভাবে চিন্তা করা হচ্ছে পার্সপেক্টিভ অনুসারে। কেমন পার্সপেক্টিভ অনুসারে? যেমন আপনি এখন চিন্তা করতে পারেন, নিজেকে একটু কোয়েশ্চেন করেন তো ভাই, গ্রামে বা গ্রামের দিকে স্কুলের বাচ্চাদেরকে যে ধরনের প্রাইজ দেওয়া হয়, আর শহরে কি বা ঢাকা শহরে কি সেই প্রাইজটাই কি দেওয়া হয়, সেই ধরনের প্রাইজ কি দেওয়া হয়? ইয়েস অর নো? বুঝতে পারছি? যখন আপনি এভাবে চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার কথা বলার মতো অনেক বেশি পয়েন্ট থাকবে। বাট হোয়াট এভার ইট ইজ অ্যাবাউট ইউর ওপিনিয়ন, এটা হচ্ছে মূল কথা। এটা গেল এই জিনিসগুলো মোটামুটি ভাবে আমরা সবার জানা উচিত প্রথমত। সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমার এইমটা ঠিক করা, যে আমার ব্যান্ড স্কোর কত লাগবে এটা ঠিক করা। আচ্ছা, আপনি ধরেন ঠিক করলেন আপনার ব্যান্ড স্কোর যা লাগবে এটা ঠিক করলেন, কেউ 7 ঠিক করলেন, কেউ 6 ঠিক করলেন, ইটস ওকে, কেউ 7 এর বেশি ঠিক করলেন। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন, এই ব্যান্ড ডেসক্রিপ্টরসটা সম্পর্কে কারা জানেন না একটু লিখেন তো, যে জানেন না। যারা জানেন তারা তো নাইস। এখন এই ব্যান্ড ডেসক্রিপ্টরসটাতে কি হয়, এখানে 4টা ক্রাইটেরিয়াতে আপনাকে মার্কিং করা হয়। মানে এই জায়গাটায় আপনাকে একটা ব্যান্ড স্কোর করবে, যে ফ্লুয়েন্সি কোহেরেন্স আপনি কত পাচ্ছেন, এখানে আপনাকে একটা স্কোর করবে। আবার ইন দ্য মিন টাইম লেক্সিক্যালি আপনি কেমন করছেন সেখানে আরেকটা মার্কিং করবে আউট অফ 9। তার মানে এখানে আপনি 9 একটা স্কোর পাবেন, এখানে একটা
স্কোর পাবেন, এখানে একটা পাবেন, এখানে একটা পাবেন, তারপর 4 দিয়ে ডিভাইড করবে, অ্যাভারেজ করবে। এখন এটা আপনাকে জানতে হবে। এখন দেখা যায় যে এটা হচ্ছে প্রথম, এরপর আপনাকে দেখতে হবে যে আচ্ছা আমি 7 পেতে চাই, ধরেন আমি ধরলাম যে আপনি 7 পেতে চান। এখন আপনাকে দেখতে হবে যে 7 এর সাথে 6 এর ডিফারেন্সটা কি, মানে কোন কোন ভুলগুলো আপনি এখনো করছেন। যেমন আমরা যদি একটু ভালো করে দেখি, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এর জন্য able to keep going and demonstrates a willingness to produce long terms, আমি আরেকটু বড় করে দেখাই আপনাদেরকে, able to keep going and demonstrate a willingness to produce long terms, মানে আপনি কথা বলে যেতে পারছেন, এটা তারা বলছে। 7 এ কি বলছে দেখেন, able to keep going rapidly or readily produce long terms without noticeable effort। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে উইদাউট নোটিসেবল এফোর্ট, এই জায়গাটাই। এই কথাটা আপনার 6 এ নেই। তার মানে আপনার যদি এমন কোনো এফোর্ট হয়, ইফ ইউ হ্যাভ সাম কাইন্ড অফ এফোর্ট দ্যাট উইল বি নোটিসড বাই ইউর ইনস্ট্রাক্টর, মিন্স ইউ কান্ট গেট 7। What types of noticeable effort? Several types. Versus some people when they talk, they need to stop in between a lot. Some other people when they talk, they need to make sounds in between. Able to keep going, এরকম হয়। তো if there is any kind of effort that will be noticed by your instructor, means আপনি 7 পাইতে পারবেন না। 7 পাওয়ার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে এটা আগে ঠিক করতে হবে। দেখা যায় যে আমরা বাকি অনেক কিছু নিয়ে চিন্তা করি, গ্রামার নিয়ে চিন্তা করি, কত ভালো ওয়ার্ড ইউজ করবে এগুলো নিয়ে চিন্তা করি, কিন্তু প্রথম কাজ হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলে যাওয়া, কোনো ধরনের না থেমে কোনো ধরনের এফোর্ট তৈরি না করে একটা প্রপারলি স্পিকিং করে যাওয়া। এটা হচ্ছে আপনাকে প্রথমে অ্যাচিভ করতে হবে। সেকেন্ড কি বলছে দেখেন, সাম হেসিটেশন, রিপিটেশন অর সেলফ কারেকশন মে অকার। এই যে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে এরকম যে আমি যদি একটু রিপিট করে ফেলি ভুল করে, দেখেন সাম অল্প কিছু আপনার হেসিটেশন রিপিটেশন থাকতে পারে, এটা তারা বলছে। তার মানে আপনি কথা বলার সময় যদি আপনার একটু রিপিটেশন হয়, হ্যাঁ এই জায়গাটায় তারা ছাড় দিচ্ছে। সো আপনাকে ভাই শিওর হইতে হবে, যেটা বললাম এমটা ক্লিয়ার থাকতে হবে, শিওর হইতে হবে যে আমাকে কোথায় ছাড় দিচ্ছে, কোথায় দিচ্ছে না। কোনো এফোর্ট তৈরি করতে পারবো না, এই জায়গায় ছাড় দিচ্ছে না, এই জায়গায় কিছুটা দিচ্ছে। ইন্ডিকেট প্রবলেমস উইথ অ্যাসেসিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে আপনি সবসময় অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, কিন্তু একটা জায়গায় ভুলও করেছেন, বাট আপনি ফ্লুয়েন্ট ছিলেন, কোথাও থামেননি। তারপরে বলছে ফ্লেক্সিবল ইউজ অফ স্পোকেন ডিসকোর্স, মার্কার্স, কানেক্টিভস এন্ড কোয়েটিভ, এটা আরেকটা পয়েন্ট। আচ্ছা এটা চলে গেল, এটা হচ্ছে ফ্লুয়েন্সির জন্য। এবার আমরা যদি পরের অপশনে চলে যাই কোহেরেন্সে, তখন তারা কি বলছে দেখেন, লেক্সিক্যালি যদি চলে যাই, ভালো করে দেখেন ভাই, এটা একবার যদি বুঝতে পারেন তখন আপনি জানবেন যে কি করলে স্কোর পাবো, কি করলে স্কোর পাবো না। কারণ এটা তো আমাদের লেখা না, এটা তো আইএলস এর একদম ক্যামব্রিজ থেকে বের হওয়া জিনিস, সবার কাছে আছে, অনলাইনে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে, আইডিপির ওয়েবসাইটেই পাবেন। কি বলছে দেখেন, রিসোর্স ফ্লেক্সিবলি ইউজ টু ডিসকাস এ ভ্যারাইটি অফ টপিকস। আপনাকে তারা বলছে যে আপনি বিভিন্ন টপিকে আপনাকে যখন কোয়েশ্চেন করা হচ্ছে, আপনাকে শুধু একটা টপিকে কিন্তু পুরো স্পিকিংটা হয় না, 2, 3, 4টা পর্যন্ত টপিকে স্পিকিংটা হয়। তো যে টপিকটা আপনাকে দিয়েছে সেগুলো মোটামুটি আপনি অ্যান্সার করতে পারছেন। এক টপিকে ভালো করছেন, আরেক টপিকে খারাপ করছেন, এরকম না। এরপর আরেকটা বলছে দেখেন, যেটা নিয়ে আপনাদের টেনশন থাকে, সাম অ্যাবিলিটি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড সাম অ্যাবিলিটি টু ইউজ লেস কমন অ্যান্ড ইডিওমেটিক আইটেমস। সাম অ্যাবিলিটি তার মানে আপনি কয়েকটা লেস কমন আইটেমস এবং ইডিওমেটিক ইউজ করলেই হচ্ছে, আপনাকে প্রত্যেকটা সেন্টেন্সে করতে হবে না। এখানে তারা বলে নাই যে ইউজ লেস কমন ওয়ার্ডস অ্যান্ড ইডিওমেটিক আইটেমস in every sentence. That's not the saying. They're saying some, অল্প কিছু। এটা বোঝার চেষ্টা করেন। তার মানে আপনি যখন ইডিয়মস ইউজ করবেন, আপনাকে চিন্তা করতে হবে আমার বেশি ইডিয়মস আমার পরীক্ষায় লাগবে না, আমি কয়েকটা ইউজ করতে পারলেই হচ্ছে। অনেক বেশি লেস কমন ওয়ার্ডস আমাকে ইউজ করতে হবে না, আমি কয়েকটা পারলেই হচ্ছে। আপনাকে ওখানে একটা কমন গ্রাউন্ড ধরতে হবে। এন্ড দেন তারপরে এফেক্টিভ ইউজ অফ প্যারাফ্রেজ অ্যাজ রিকোয়ার্ড। এবং এই জিনিসটা নিয়ে দেখি যে আমাদের মধ্যে এক ধরনের আই ডোন্ট নো, উই আর নট রিয়েলি কেয়ারফুল অ্যাবাউট ইট, দ্যাটস হোয়াট আই ক্যান সে। কারণ কি আমি দেখিনি স্টুডেন্টদেরকে প্যারাফ্রেজ করার মানসিকতাই থাকে না, মেবি দে ডোন্ট নো। কিন্তু দেখেন প্যারাফ্রেজিংটা তারা কত লেভেল থেকে যাচ্ছে। আপনি যদি 6 এ চলে যান, জেনারেলি অ্যাবল টু প্যারাফ্রেজ সাকসেসফুলি। ইভেন আপনি যদি 5 এ চলে যান, ওখানেও তারা একটা প্যারাফ্রেজের রিকোয়ারমেন্ট দিচ্ছে, অ্যাটেম্পটস প্যারাফ্রেজ বাট নট অলওয়েজ উইথ সাকসেস। তো প্যারাফ্রেজিংটা তারা ইম্পর্টেন্ট দিচ্ছে। তার মানে তারা যখন আমাদেরকে কোশ্চেনটা করবে, কোশ্চেনটা আমরা একটু প্যারাফ্রেজ করে অ্যান্সার দেওয়াটা ইম্পর্টেন্ট। এই জায়গাটায় তারা খুব একটা ছাড় দিচ্ছে না, এফেক্টিভ ইউজ বলছে। এরপর যদি আমরা এর পরটা যদি চলে যাই, রেঞ্জ অফ, এটা হচ্ছে আপনার গ্রামারের জন্য। কি বলছে, এ রেঞ্জ অফ স্ট্রাকচারস ফ্লেক্সিবলি ইউজড। খেয়াল করেন এখানে কিন্তু তারা বলেনি যে কমপ্লেক্স ইউজ করেন, বা রেঞ্জ অফ স্ট্রাকচারস মানে কয়েকটা ধরনের স্ট্রাকচার আপনার দরকার আছে। এরর ফ্রি সেন্টেন্সেস, এই জায়গাটা আপনাকে একটা ছাড় দিচ্ছে। আর ফ্রিকুয়েন্ট, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অলওয়েজ এন্ড ফ্রিকুয়েন্ট, মানে আপনি বেশিরভাগ সেন্টেন্সে ভুল করছেন না, মানে কিছু সেন্টেন্স আপনি ভুল করছেন হয়তো, এটা ফ্রিকুয়েন্ট বলছে, 7 পাওয়ার জন্য বলছি আমি, ঠিক আছে। কিন্তু যদি আমরা যদি 6 এ চলে যাই, দেখবেন ছাড়টা আর একটু বেশি। প্রডিউসেস এ মিক্স অফ শর্ট and complex sentence forms and a variety of structures with a limited flexibility. খুব একটা ফ্লেক্সিবল না আপনি যখন ইউজ করছেন। both simple and complex sentences are used effectively. দেখেন এখানে বলছে যে সিম্পল সেন্টেন্স আপনাকে ইউজ করতে বলছে। এই জায়গাটা আমাদের মতো অনেকের মানসিকতা দেখা যায় যে প্রত্যেকটা সেন্টেন্স একদম হাই থটের আমরা ইউজ করতে হবে না। দেখেন স্পিকিং টেস্ট হচ্ছে একটা কনভারসেশন টেস্ট। একটা কনভারসেশনতে সবাই সবসময় প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লেক্স ইউজ করে না, এবং তারা সেটাই বলছে।
এবং আরেকটা জিনিস এখানে বলছে ডেসপাইট সাম এরর্স, কিছু এরর থাকতে পারে আপনার, কিছু ভুল আপনার থাকতে পারে। ইভেন আরেকটা জিনিস বলছে ফিউ বেসিক এরর পারসিস্ট। এই যে আপনারা যখন অনেকে স্পিকিং করেন না কেন, আপনারা ভয় পান যে ভুল করবেন। এটা কারা কে আছেন লিখেন যে আমি ভুল করব, এই ভয়ে আমি অনেক জায়গায় ইংলিশ স্পিকিংটা করি না প্রয়োজন হইলো, বা অনেক সময় আইএলটিএস এর স্পিকিং ও প্র্যাকটিস করা হয় না, আমি ভুল করবো এই ভয়ে, তাই না? এরকম একটা জিনিস অনেকের মধ্যে কাজ করে, আমি ভুল করবো এই ভয়ে আমি করি না। বাট ওরা 7 এর জন্য বলছে ফিউ বেসিক এরর পারসিস্ট। সি আই এম নট টেলিং ইউ টু মেক মিস্টেক এভরি স্টেপ, আই এম টেলিং ইউ দেয়ার ইজ আ ওয়ে। ওরা কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছে কোনটাকে দিচ্ছে না। এক জায়গায় বলছে যে এরর থাকতে পারবে, আর আরেক জায়গায় বলছে যে না এটা করা যাবে না, এফেক্টিভ ইউজ লাগবে। আরেক জায়গায় বলছে যে আপনাকে এটা থাকতে হবে, কোনো এফোর্ট থাকতে হবে না। এই জিনিসগুলো যদি আমরা না জানি, আপনি যখন স্পিকিংটা প্র্যাকটিস করেন, আপনি যদি এগুলো জাজ না করেন, আচ্ছা এই জায়গাটায় আমি কোন অবস্থানে আছি, এই টাস্ক রেসপন্সে আমার এখন সিচুয়েশনটা ঠিক কোথায় আছে, তাহলে আমাকে কোন পয়েন্টগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে। এখন আপনি যদি প্রবলেমই না ধরতে পারেন, একটা হচ্ছে যে হ্যাঁ স্পিকিং বললাম, ও আচ্ছা ভালো হয়েছে, স্পিকিং বললাম না ভালো হয় নাই, এটা তো কোনো সলিউশন হতে পারে না। এবং এই কারণে দেখবেন যে স্পিকিং মডিউল, রাইটিং মডিউল, এই দুইটা মডিউল স্টুডেন্টরা যেটা হয় তারা স্কোর মিস করে, এন্ড দে গেট সারপ্রাইজ যে আমি কেন স্কোর মিস করলাম। এটা অনেকের ক্ষেত্রে হয় বিকজ দে ডোন্ট রিয়েলি নো যে আমি কিভাবে কি বললে, কোন জায়গায় কি করলে কি স্কোরটা পাবো। আজকে আমি সবকিছু দেখাতে পারি না, যতটুকু দেখালাম আর কি। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ভাই, যে আপনার এইমটা ঠিক করা এবং প্রত্যেকটা মডিউল নিয়েই আপনার এইমটা ঠিক করা। শুধুমাত্র একটা মডিউল আমি দেখালাম যে আপনার এইমটা আপনি কিভাবে ঠিক করবেন, যে আমাকে কি করতে হবে। আমি যে স্কোরে যেতে আমি 7 এর জন্য হয়তো দেখাইছি, আপনি হয়তো 6 এর জন্য দেখবেন, আপনি হয়তো 8 এর জন্য দেখবেন, 7.5 এর জন্য দেখবেন। তো ইন দ্যাট কেস বাট দ্যাটস দ্য ওয়ে। এটা হলো স্পিকিং এর জন্য। নেক্সট যে জিনিসটা আপনার থাকা যাবে না সেটা হচ্ছে যে রান ফর এভরিথিং। আচ্ছা আমি এই জায়গাটায় যাওয়ার আগে ব্যান্ড ডেসক্রিপ্টরস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি ভাই কিভাবে করব রিসার্চটা? ইয়েস নো বলুন তো। ইয়েস ওকে। আচ্ছা এরপরে চলি। থ্যাংক ইউ। ওকে, এরপরে হচ্ছে রান ফর এভরিথিং। হোয়াট ইজ রান ফর এভরিথিং? রান ফর এভরিথিং মানে হচ্ছে যে আপনাদের কিন্তু দোষ নেই। দেখেন আইএলটিএস পরীক্ষা দিবেন, এমন একটা পরীক্ষা যেটা নিয়ে অনেকেরই তেমন কোনো ধারণা নেই, এন্ড দ্যাটস টোটালি অলরাইট। এবং আইএলটিএস এর পরীক্ষার যে ওয়েটা, দ্য ওয়ে আইএলটিএস টেক দ্য টেস্ট, ইট ইজ নট রিয়েলি হ্যাবিচুয়েটেড উইথ দ্য টেস্ট উই আর ডুইং ইন আওয়ার স্কুল, কলেজ অর ইভেন ইউনিভার্সিটি। ইটস নট সেম। কোনো অ্যাঙ্গেল থেকে এটা সেম না। সো একটা ডিফারেন্ট টাইপস অফ টেস্ট অ্যান্ড লট অফ থিংস ডিপেন্ডস অন দ্যাট, তাই না? আপনি দেশের বাইরে যাবেন, এত বড় একটা ড্রিম, ডিপেন্ডস অন দ্যাট। আই আন্ডারস্ট্যান্ড দ্য ক্রেজিনেস আউট দেয়ার। হোয়াই ডু ইউ guys really want to run everywhere but don't run everywhere? একটা উদাহরণ দিই, যেমন আপনাকে হয়তো কোনো একজন গ্রুপ, কোনো একটা গ্রুপে, আমাদের গ্রুপে হয়তো কেউ একজন পোস্ট করলো যে আচ্ছা ভাই আমি ট্রু ফলস নট গিভেন এভাবে করলে আমার এভাবে করলে হচ্ছে যে আমার 7টা হয় 8টার মধ্যে, এরকম কিছু বললো, অনেক বেশি হয়। এখন আপনি কি করলেন? আপনি হচ্ছে ওইদিকে দেখেন, কোনো একজনকে ফলো করা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে কি, আপনি কিন্তু একবারও জিজ্ঞেস করেননি যে ভাইয়া বা আপু আমার তো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আমি এই প্রবলেম ফেস করি, এই মেথডটা যদি আমি ফলো করি তাহলে আমার এই প্রবলেমটাকে সলভ হবে কিনা। আমরা কোশ্চেনই করি না। This is not the fault of this person. He said the truth, that this is the method I have followed and you are blindly also following that. Each and every person in the world is unique, so some method might not gonna work for you, the method will going to work for you, but you need to know what things need to be done and what not to. এই জায়গাগুলোতে একটু শিওর হওয়া দরকার যে আমরা কি করব কি করব না। এবং ইউ ক্যান নট রান ফর এভরিথিং। যেমন আমরা অনেক সময় দেখি না, অনেক নিউজ দেখি না যে অনেকে দেখা যাচ্ছে যে ওই যে রাস্তার আলোতে পড়ে হচ্ছে জিপিএ 5 পেলো এরকম। এখন আপনি জিপিএ 5 পাওয়ার জন্য তো রাস্তার আলো চলে গেলে হবে না, না এটা আপনার জন্য না। তো ইউ নিড টু অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দিস কাইন্ড অফ থিং, যে কোনটা আপনার জন্য ওয়ার্ক করছে। ইউ ক্যান নট জাস্ট রান ফর এভরিথিং। একটা উদাহরণ দিই আপনাদেরকে, মডিউল থেকে উদাহরণ দেই। রিডিং মডিউল, যেমন রিডিং মডিউল যখন আমি আপনাদেরকে কাউকে যদি কোয়েশ্চেন করি যে আপনি রিডিংটাকে প্র্যাকটিস করছেন, যারা প্র্যাকটিস করছেন বা রিডিংটা আপনি কিভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছেন, আপনাদের অ্যান্সার হবে যে আমি ক্যামব্রিজ থেকে ট্রাই করছি, বা আমি এখান থেকে ট্রাই করছি, কিছু ভিডিও দেখছি। দিস উইল বি ইউর অ্যান্সার এন্ড দ্যাটস টোটালি ভ্যালিড, এবং আপনি আসলে তাই করছেন। কিন্তু রিডিং এ আসলে প্রধান যে প্রবলেম একটা স্টুডেন্ট ফেস করে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি। দেখেন রিডিং এর আমরা যদি বের করি, একটা প্যাসেজ যদি আমরা বের করি রিডিং এর, একটা রিডিং এ একটা চিন্তা করেন, এই টোটাল একটা রিডিং এ হচ্ছে আপনার নিয়ারলি 4000 ওয়ার্ড থাকবে, 4000 ওয়ার্ডস, এবং আপনার পরীক্ষায় সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 ওয়ার্ডস। মানে দেখেন ভাই, আপনি যদি প্রতি সেকেন্ডে একটা করে ওয়ার্ডও পড়েন তাও কিন্তু শেষ করা যাবে না। এই কথাগুলো আমি কেন বলি, আপনাদের হয়তো খারাপ লাগবে, হয়তো ভয় লাগবে, এটা না ভাই, রিয়েলিটিতে চলে আসি আমরা। আমি বলবো যে আরে আপনি সব পারবেন না, জিনিসটা তো এভাবে কাজ করে না। জেনে তারপরে সেই অনুসারে কাজ করা ভালো। তো এটা মোটামুটি শিওর যে আপনি সবকিছু কিন্তু পড়তে পারবেন না, সবকিছু কিন্তু চাইলেও পড়তে পারবেন না। ধরেন আমরা যদি আপনাকে স্ট্র্যাটেজি শেখাই, যেমন এখানে আপনারা যদি আমি এখান থেকে যদি একটু দেখাই, দেখেন এই যে এই রিডিং, এখানে একটা রিডিং টেস্ট আমি এখানে দিয়েছি। এই রিডিং এ কয়টা ওয়ার্ড আছে? 4176টা ওয়ার্ড। দেখেন এই যে
নিচে দিয়ে লেখা আছে 4176টা ওয়ার্ড। এখন আপনাকে হয়তো কিছু মেথড শিখাই দেওয়ার পরে আপনি হয়তো কিছু ওয়ার্ড এখান থেকে বাদ দিতে পারবেন। আমি যেগুলো এখানে রেড মার্ক করেছি এই জায়গাটায় না পড়লেও হয়, কিন্তু আপনার এর জন্য কিছু মেথড আপনাকে জানতে হবে যে এই ওয়ার্ডগুলো আপনাকে বা এই অংশটুকু আপনাকে না পড়লেও আপনি কিভাবে ভালো করতে পারবেন। কারণ এটা মোটামুটি তো সবার কনফার্ম যে ভাই 4000 ওয়ার্ড 3600 সেকেন্ডে পড়া সম্ভব না। আমরা এতটুকু তো, কারণ আপনি একবার পড়লেন ঠিক আছে ভালো কথা, এরপরে আপনাকে কিন্তু অ্যান্সার ডিসাইড করতে হবে, তাই না? আপনাকে বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে আমি প্যাসেজটা পড়লাম, প্যাসেজ পড়ার পরে কি করতে হবে, প্যাসেজ পড়ার পর আপনাকে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝার পর আপনাকে আবার অ্যান্সার সাবমিট করতে হবে, অ্যান্সার সাবমিট করার অনেক কাজ, এই সবগুলো কাজ আমরা করতে পারবো না, কিছু জিনিস বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার জন্য এই যে যেমন আমি কিছু ওয়ার্ড এখানে দাগিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ধরেন আপনি প্রায় 600-র মতো ওয়ার্ড আপনি এখানে ডিস্ট্রাক্ট করতে পারবেন। আমি 600 ওয়ার্ড পড়বো না, কিন্তু ভাই 600 ওয়ার্ড না পড়লেও তো 3000-এর মতো ওয়ার্ড, কতটুকু তো পড়তে হবে, এর নিচে তো আপনি পড়ে কমপ্লিট করতে পারবেন না। এখন 3600 সেকেন্ডে না ভাই 3000 ওয়ার্ড পড়েও কিন্তু শেষ করা অনেক বেশি ডিফিকাল্ট। তো সেই জায়গায় কিন্তু আপনার কি লাগবে, সে যে এই জিনিসটা বুঝতে পারা, আপনার এই যে এই রিয়েলাইজেশনটা আসা যে আমার ক্যাপাবিলিটি নেই আইএলটিএস এর, এই যে সবাই বলে আইএলটিএস এর টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, কেন করতে পারছি এটা বুঝতে হবে। কারণ আপনি যখন একটা ইংলিশ সেন্টেন্স পড়েন না ভাই, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনি যখন কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়েন আপনি কিন্তু পড়েই বুঝতে পারেন না, কারণ আপনার ইংলিশ পড়ে অভ্যস্ত না, আপনি আপনার কারিকুলাম ওভাবে কখনো দরকার ছিল না, বা আপনার লাইফস্টাইলটা এমন ছিল না যে আপনি অনেক ইংলিশ বই পড়েছেন। ভুলটা তো আপনার না, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। আপনি ইংলিশ সেন্টেন্সটা পড়েন, এরপর এটাকে অর্ধেক করে বাংলা করেন, বাকি অর্ধেক পড়েন বাংলা করেন, তারপর আপনি বুঝতে পারেন। এতে করে 3 টাইমস 3 গুণ সময় আপনার বেশি লেগে যায়। এবং আরেকটা জিনিস যে সমস্যা হয়, যে টপিকগুলো থেকে আপনার আইএলটিএস আসে, সাধারণত অনেক টপিক সম্পর্কে আমাদের ধারণাই থাকে না, অনেক টপিক সম্পর্কে আমাদের ধারণা থাকে না। কারণ দেখেন আমরা কয়টা টপিক সম্পর্কে পড়াশোনা করি, আমরা তো এমনিতেই পড়াশোনা করি না, আপনি পড়ে বুঝতে পারেন না, তারপর আপনার হচ্ছে যে টপিক সম্পর্কে অনেক কিছু নিয়ে ধারণা নেই। সো এই প্রবলেমগুলো কিন্তু হয়। এখন কথা হচ্ছে যে আপনি তখনই না এই প্রবলেম নিয়ে সলভ নিয়ে কাজ করবেন যখন আপনাকে বুঝবেন যে আচ্ছা দিস ইজ মাই প্রবলেম। সবাই প্র্যাকটিস করতেছে, আমিও প্র্যাকটিসের দিকে দৌড়াচ্ছি, প্র্যাকটিস করবেন অবশ্যই, কিন্তু এটা তো আপনার মেইন প্রবলেম। আপনার যে সময়টা দেয় ওই সময় আপনি বুঝে পড়ে শেষ করতে পারেন না, এন্ড দ্যাটস দ্য থিং। সো ডোন্ট রান ফর এভরিথিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নিড, ঠিক আছে? ডোন্ট রান ফর এভরিথিং ভাই। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের পেশেন্স নেই, এটা আমি অনেকের মধ্যে দেখতে পাই। দেখেন আইএলটিএস এত বড় একটা ড্রিম, অনেক বড় একটা ড্রিম কিন্তু আইএলটিএস। আপনি দেশের বাইরে যাবেন, ওখানে তো 2 বছর থেকে চলে আসবেন না, সারা জীবন থাকার জন্য যাচ্ছেন, আপনার ফিউচার জেনারেশন থাকা, যে জিনিসটা আপনাকে আগামী আই ডোন্ট নো 30, 40, 50, 60 বছর ধরে আপনাকে সার্ভ করবে, সেটার জন্য পেশেন্স কেন রাখবো না? আমি রিজনটা মোটামুটি জানি, কারণ অনেকে দেখি যে এজেন্সিগুলো হচ্ছে আপনাদেরকে প্রেস করে যে আগামী বছর হচ্ছে সবকিছু পরিবর্তন হবে, কিছু পরিবর্তন হয় না। 2015 সালে মানুষ যেভাবে দেশের বাইরে যাইতো এখনো সেভাবে দেশের বাইরে যায়, সিম্পল অ্যাজ দ্যাট। 2015 সালে আপনি যদি রেট যদি হিসাব করেন, এখন আরো বেশি যায়, বরং আগের থেকে এখন বেশি যায়। সিচুয়েশন কখনো দেশের বাইরে গ্লোবালাইজেশন এগুলো কখনো কমে না, এগুলো বাড়তে থাকে। এই জায়গাটাই পেশেন্স রাখাটা আমার মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট। আইএলটিএস এর ক্ষেত্রে যদি উদাহরণ দেই, সেখানেও আপনাদের পেশেন্স নেই। যেমন আমি যখন স্টুডেন্টদেরকে পড়াই ক্লাসে, তখন তাদেরকে বলি যে রিসার্চ করে পড়ানোর জন্য। কি ধরনের রিসার্চ? টাইপস অফ ওয়ার্ড ইউজ করার জন্য। আপনাদের লিসেনিং এ 4টা পার্ট থাকে, আমি একটু বের করে দেখাই আপনাদেরকে। লিসেনিং এ 4টা পার্ট থাকে। এই যে পার্ট 1 এ ফিল ইন দ্য গ্যাপস আসে সাধারণত, এন্ড দেন পার্ট 2 তে সাধারণত এমসিকিউ আসে, অনেক সময় ফিল ইন দ্য গ্যাপস আসে, ম্যাথস আসে, পার্ট 3 তে এমসিকিউ আসে, এন্ড পার্ট 4 এ এখানে ফিল ইন দ্য গ্যাপস আসে। এখন অন্য কিছু বাদ দেই, শুধুমাত্র যদি পার্ট 1 এবং পার্ট 4 নিয়ে কথা বলি, ফিল ইন দ্য গ্যাপস আসেই 20টা কোশ্চেন ফিল ইন দ্য গ্যাপস। এখন দেখেন ফিল ইন দ্য গ্যাপস ডিফিকাল্ট, ইজি, একটু ডিফিকাল্ট, এটা হতে পারে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল আছে যেগুলো কখনো পরিবর্তন হয় না, সব জায়গায় আছে। যেমন আপনি জানেন যে লিসেনিং এর একটা অ্যান্সার তারা দেওয়ার জন্য আপনাকে তারা অনেকগুলো ওয়ার্ড বলবে। লিসেনিং এ টোটাল কত ওয়ার্ড তারা বলে জানেন? 2500+ ওয়ার্ড আপনাকে তারা বলে। তার মধ্যে কয়টা ওয়ার্ড আপনার অ্যান্সারের জন্য ম্যাটার করে? অ্যান্সার লিখেন ফিল ইন দ্য গ্যাপস 20টার জন্য 20টা ওয়ার্ড লিখেন, আর হয়তো নট মোর দেন 100 এর বেশি ওয়ার্ড আপনার জন্য ম্যাটার করে না, বাকিগুলো এক্সট্রা ইনফরমেশন গুলো যখন আপনি শুনতে থাকেন তখন আপনি ডিস্ট্রাক্ট হয়ে যান। নাও ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্ট্র্যাটেজি, ইউ উইল ডিস্ট্রাক্টেড, এবং আপনি আলটিমেটলি অ্যান্সারটা মিস করবেন। আপনাকে জানতে হবে যে কোন পয়েন্টটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোন পয়েন্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। কারণ ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে একটা জিনিস একদমই করা যায়, সেটা হচ্ছে যে গেজ করা টাইপস অফ ওয়ার্ড, যে অ্যান্সারটা কোন ধরনের ওয়ার্ড হবে। তখন আপনি তারা অনেক কথা বলবে, বাট ইউ উইল গোয়িং টু জাস্ট থিঙ্ক অ্যাবাউট ওয়ান থিং, যে আচ্ছা এই ধরনের অ্যান্সার হবে। যেমন নাম্বার 1 এর কথা যদি আমরা ধরি, এখানে কি নিয়ে কথা বলছে ভাই? ওয়ার্কিং অ্যাট মিলোজ রেস্টুরেন্ট। তার প্রথমে বললো কি? ড্যাশ প্রোভাইডেড ফর অল স্টাফস। এখন চিন্তা করেন একটা রেস্টুরেন্টে স্টাফদেরকে কি প্রোভাইড করা হয়? চিন্তা করেন একটা রেস্টুরেন্টে স্টাফদেরকে কি প্রোভাইড করা হয়? জামা কাপড় প্রোভাইড করা হয়, আর কি প্রোভাইড করা হয়? আপনি ধরেন একটা রেস্টুরেন্টে আপনি জব করতে গেছেন, দেশের বাইরে গেলে প্রথম রেস্টুরেন্টে অনেককে জব করতে হয়, এখন আপনি স্টাফ, কি মনে হয় রেস্টুরেন্টে আপনাকে বেনিফিট কি প্রোভাইড করবে? স্যালারি প্রোভাইড করবে। আপনি বুঝতে পারছেন যে এই ধরনের কিছু একটা হবে অ্যান্সার, এবং এটার অ্যান্সারটা হচ্ছে যেমন আর ট্রেনিং, আমি দেখাবো এগুলো একটু আপনাকে। পরের অ্যান্সারটা যেমন ড্যাশ ডিউরিং উইকডেজ অ্যাট অল মিলো
ক্লোজ রেস্টুরেন্ট ড্যাশ। একটা জিনিস বুঝেন, উইকডেইজে রেস্টুরেন্ট গুলাতে কি থাকে, উইকডেইজে রেস্টুরেন্ট গুলাতে কি থাকে এটা আপনি চিন্তা করবেন। ড্যাশ প্রোভাইডেড আফটার মিডনাইট। এখন চিন্তা করেন স্টাফদেরকে রাত 12টার পরে কি প্রোভাইড করা লাগে, স্টাফদেরকে রাত 12টার পরে কি প্রোভাইড করতে হয় ভাবেন। আমি যদি যে পার্ট 1 এর কথা যদি বলি, কি প্রোভাইড করতে হয় স্টাফদেরকে রাত 12টার পরে? হ্যাঁ, ড্রিঙ্কস প্রোভাইড করতে পারে, কারেক্ট। এরপর পরের জিনিসটা দেখেন, পরেরটা দেখেন, মাস্ট কেয়ার অ্যাবাউট মেইনটেইনিং এ হাই স্ট্যান্ডার্ড অফ। তো অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে হাই স্ট্যান্ডার্ড, কোন হাই স্ট্যান্ডার্ডটা আপনাকে মেইনটেইন করতে হবে? এটার অ্যান্সারটা হচ্ছে সার্ভিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এরপরে দেখেন, আমি যদি এটা দেখাই আপনাদেরকে, পার্ট 4টা একটু দেখাই। দেখেন পকেটস নিয়ে কথাবার্তা হয়, পকেটস বোঝেন ব্যাপারটা, কথাবার্তা হচ্ছে পকেটস নিয়ে। দেয়ার আর ড্যাশ, বোঝেন, দেয়ার আর ড্যাশ বাট ক্যান বি ওভারলুকড বাই কনজিউমার্স অ্যান্ড ডিজাইনার্স। দেয়ার আর ড্যাশ, দে আর ড্যাশ। পকেট কি বলেন আপনি? পকেটটা হচ্ছে আপনাকে কিভাবে হেল্প করে, পকেটটা আপনাকে কিভাবে হেল্প করে, একটা হেল্পফুল ওয়ার্ড, তাই না? পকেটস। প্রথমে তো এই যে রিজন ফর চুজ দ্য সাবজেক্ট, আপনি কেন পকেটটা, পজিটিভ কথাই তো বলবেন শুরুতে। দে আর ড্যাশ বলেন, এটা পকেট নিয়ে একটা পজিটিভ ওয়ার্ড বলেন, দে আর ড্যাশ। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই কিভাবে রিসার্চ করবেন। এটা হচ্ছে টেস্ট, সম্ভবত আমাকে একটু দেখতে হবে। টেস্ট 2, এটা ক্যামব্রিজ 18, পসিবলি ক্যামব্রিজ 18 যদি ভুল না করি। দেখেন এখানে দেখেন ফ্যাসিনেটিং জিনিসগুলো। এখন যদি আপনি এই জায়গাটা একটু পড়েন পুরোটা পর্যন্ত, মানুষকে বেনিফিট করে, চিন্তা করেন। দে আর ড্যাশ কি বললো? আই ডিসাইডেড টু ফোকাস অন রাদার, আপনি ধরেন এই জিনিসটা শুনছেন ওদের থেকে, স্মল এরিয়া অফ ক্লদিং দ্যাটস পকেটস। তো পকেটস ওয়ার্ডটা শোনার সাথে সাথে আপনি বুঝতে পারছেন যে এখন আপনাকে পকেটস এর অ্যান্সারটা তারা দিবে। এরপর কি বললো? আই চুজ পকেটস ফর 2 রিজনস। এই যে আপনি রিজন ওয়ার্ডটা পেলেন, বুঝছেন, আপনাকে এই জিনিসগুলো নক করবে আপনার মাথায়, আচ্ছা রিজন, এখন আপনি অ্যান্সারটা পাবেন। রিয়েলি উই অল হ্যাভ দেম in jeans, jackets, coats, for example, এখানেও থাকে। And even though we often carry bags and briefcases as well, ওখানে আমরা ক্যারি করি। Nothing is quite, খেয়াল করেন, nothing is quite as convenient as being able to put your phone or credit into your pocket. So they are convenient. এখানে দেখেন আর কোনো ওয়ার্ড নেই যেটা পকেটের বেনিফিশিয়াল কথা বলছে, একটা ওয়ার্ডই আছে, কনভিনিয়েন্ট। আরো ফ্যাসিনেটিং দেখেন পরেরটা যদি করি, কারণ পরেরটা বলতেছে ম্যান স্টার্টেড টু ইয়ার ড্যাশ। এখানে কি হবে অ্যান্সারটা বলেন তো? ম্যান স্টার্টেড টু ইয়ার ড্যাশ। তাহলে এখানে একটা জামা কাপড়ের নাম হবে না? এখন চিন্তা করেন মানুষ কি পড়া শুরু করছে, জামা কাপড়ের নাম লিখেন তো, কয়েকটা জামা কাপড়ের নাম, কয়েকটা জামা কাপড়ের নাম লিখেন তো, ড্রেসের নাম লিখেন তো, ছেলেদের কয়েকটা ড্রেসের নাম যদি এখন চিন্তা করেন। এখন দেখেন আপনি যখন এই জিনিসটা দেখলেন, এখন আপনি যখন শুনবেন, কিসের জন্য শুনবেন? ইউ উইল গোয়িং টু লিসেন ফর দ্য ড্রেস দ্যাট ইজ ফর দ্য মেন। এটা ড্রেস যেটা মেনের জন্য। এখন আপনি যদি এখান থেকে শুরু করেন, যখন 18th সেঞ্চুরি শুনলেন, তখন আপনি বুঝতে পারতেছেন যে ওকে, দিস ইজ দ্য টাইম আই এম গোনা গেট দ্য অ্যান্সার। এবং এখান থেকে পড়েন ভাই, এখানে ছেলেদের জামা কাপড়, এই একটা ওয়ার্ড ছাড়া, এই স্যুট ছাড়া, ছেলেরা স্যুট পরে, স্যুট ছাড়া আর কোনো ওয়ার্ড আছে যেটা ছেলেদের জামা কাপড় দিতে পারে? ইজ দেয়ার এনি ওয়ার্ড? আর কোনো ওয়ার্ড আছে? অনলি স্যুট। এই স্যুটটাই হচ্ছে একটা ওয়ার্ড আছে যেটা ছেলেদের জামা কাপড়কে মেনশন করে। তার মানে কি ভাই, আপনি যদি বাকি সবকিছুতে যদি মনোযোগ নাও দিতে পারেন, বাকি সবকিছু যদি আপনি ওয়ার্ড নাও ধরতে পারেন, হ্যাঁ, এবং আপনি সবকিছুই শুনছেন, ইটস ভেরি সার্টেনলি ভেরি ইন্টারেস্টিং, বাট ইউ আর লিসেনিং ফর, যে আমি ওয়েট করছি যে কখন আমাকে একটা ছেলেদের জামা কাপড়ের নাম বলবে, আমি তখন সেটা অ্যান্সারটা লিখবো। এন্ড দ্যাটস ইউর জব। পরটা দেখেন ভাই, এ ড্যাশ স্যুট, ঠিক আছে? এই ভাই আমি সবাইকে এটা বলি, সো মেয়েদেরকেও বলতেছি, ডোন্ট ওয়ারি। ড্যাশ স্যুট, তো দেখেন সেলাই করে পকেটস। ভাই পকেট সেলাই করে কে? সেলাই করে পকেট, বলেন সেলাই করে কে? এখানে দেখেন এই যে যদি পড়েন, মানে এই টেইলর ছাড়া আর কোনো ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় যে এ হচ্ছে পকেট সেলাই করে? টেইলর ছাড়া আর কোনো ওয়ার্ড এখানে আছে যদি পড়েন আপনি? ট্রাউজার, স্কিন, ব্রিসেস, ওয়ার শর্ট, জ্যাকেটস ওয়ার লং, বাট অল 3 গার্মেন্টস ওয়ার লাইন্ড at materials and pockets are sewn into this cloth by whichever tailor he customer. এখানে একটা ওয়ার্ডই আছে যেটা মেনশন করে যে এ পকেট সেলাই করে, তাই না? বলেন। এভাবে আপনি যদি মানে আরো নিচের দিকেও যদি যান, দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু ডু, এই ওয়েতে আপনি করতে হবে এই জিনিসগুলো, তখন দেখবেন যে আপনার জন্য অনেক 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 বেশি সহজ হয়ে যাবে এই জিনিসগুলো, তাই না? অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন এটা যদি আমরা করি, যে পকেটস হাং ফ্রম, খেয়াল করেন, পকেটস হাং ফ্রম উমেন্স ড্যাশ আন্ডার স্কার্টস এন্ড পেটিকোটস। সরি, দেখেন এই যে এই জায়গাটা যদি চিন্তা করেন, এখানে একটা বডি পার্ট হবে না, যে পকেটটা কোন জায়গা থেকে হচ্ছে ঝোলানো হয়, এখানে একটা বডি পার্টের নাম হবে না? তো আপনি যখন শুনবেন, আপনি সবকিছুই শুনবেন, বাট ইউ উইল গোয়িং টু লিসেন ফর এ বডি পার্ট। আপনি একটা বডি পার্ট শোনার চেষ্টা করবেন। এবং দেখেন 36 শেষ হয়েছে এখান থেকে যদি আপনি চিন্তা করেন এবং আপনি যদি এখান পর্যন্ত পড়েন, একটা ওয়ার্ডই আছে একটা ওয়ার্ডই আছে যেটা বডি পার্টকে মেনশন করে, আর কোনো ওয়ার্ড নাই যেটা বডি পার্ট। পকেটস অন ফ্যাব্রিক, রিসাইকেলড ক্লোথ, উইয়ার, মানি, সামথিং এক্সপেন্সিভ, এখানে
একটা বডি পার্টি হচ্ছে মেনশন করা হয়েছে। আপনি যখন শুনছেন 37 এর অ্যান্সারের জন্য, ইউ আর ট্রাইং টু লিসন সামথিং দ্যাট রিপ্রেজেন্ট দ্য বডি পার্টকে মেনশন করে, সেটা আপনি শোনার চেষ্টা করছেন। সো সি দ্যাট ইজ দ্য ওয়ে। এখন এই জিনিসটা কি হয় না, মানে এই জিনিসটা আপনারা হয়তো ভালো করে করেন না, আপনি নিজেও জানেন এটা আপনাকে হেল্প করবে, বাট এটা আপনি ভালো করে করেন না, এবং এই কারণে তখন দেখা যায় যে আপনার জন্য অনেক প্রবলেম তৈরি হয়। ফাইনালি এটা বুঝতে পারছি ভাই, গেজিং ওয়ার্ডের ব্যাপারটা কি মোটামুটি একটু মানে কিভাবে করতে হবে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? বাকিরা ক্লিয়ার ভাই? বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন যে একটা অ্যাক্টিভ থাকেন, প্রবলেম কোথায়? একটা জিনিস একটা জায়গায় জয়েন করছেন, কষ্ট করে তো বসে আছেন। আইএলস এর জন্য 70-80% কষ্ট, 70% কষ্ট, 60% কষ্ট, 80% কষ্ট সবাই করে। স্কোর করে না কে জানেন? ওই যে যারা বাকি 20% কষ্টটা করে না, বাকি 15% কষ্টটা করে না, বাকি 25% কষ্টটা করে না। এই কারণে যে স্কোরও ওই অত পার্সেন্ট মিস হয়, যতটুকু কষ্ট করে নাই তত পার্সেন্ট স্কোরটা মিস হয়। তো ইফ ইউ আর সামহেয়ার, মেক ইট ভ্যালুয়েবল। এক জায়গায় জয়েন করেছি, ক্লাস করবো, সো মেক ইট ভ্যালুয়েবল, আদারওয়াইজ তো লাভ নেই জয়েন করে। রিসার্চ করেন না আপনারা, এটা আপনাদের একটা ম্যাসিভ প্রবলেম। রিসার্চ করেন না, আপনাদের স্ট্রেংথ রিসার্চ করেন না, আপনাদের উইকনেস আপনারা রিসার্চ করেন না। যেমন লিসেনিং এর ক্ষেত্রে যদি বলি, যেমন মাত্র একজন বললেন 2-3 তে প্রবলেম, তার মানে পার্ট 1 পার্ট 4 আপনার প্রবলেম নাই। পার্ট 1 পার্ট 4 যদি আপনার প্রবলেম না থাকে, তার মানে এখানে আপনি 20-19 পাওয়ার কথা, বা 18 তো পাওয়ার কথা অবশ্যই। এখন ভাই আপনি যদি 7ও পাইতে চান, আপনি যদি 7ও পাইতে চান, তাহলে আপনি যদি এখানে 18 বা 19 যদি কারেক্ট করতে পারেন, বাকি 20 20-র মধ্যে আপনি যদি 8টা-9টাও ভুল করেন, 20-এর মধ্যে 8টা-9টা 40%, 8টা-9টাও ভুল করেন, তাও আপনি 7 পাবেন। কথা হচ্ছে যে আপনি যে আমরা যে চিন্তা করি আমাদের পার্ট 1টা মোটামুটি ভালো পারি, 4টা ভালো পারি, এই দুইটা মিলিয়ে আমি 18-19 পাই কিনা, 20 পাই কিনা, তাহলে তার আপনি কখনো মিস হবে না। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের উইকনেসের উপর একটু বেশি ফোকাস করে ফেলি, যে স্ট্রেংথ আছে এটাকে আরেকটু বেটার করানো যায় কিনা সেটা চেষ্টা করি না। তো এই রিসার্চ গুলো আমাদের সবার করা উচিত, মোটামুটি ভাবে প্রায় সবার এই রিসার্চ গুলো করা উচিত। পার্ট 4টা যেমন আজকে যেমন দেখালাম, তাই না, যে ওয়ার্ড আপনি কিভাবে জাজ করবেন, তখন আপনার জন্য কি হবে, আপনাকে সব কিছু শুনতে হবে না, সব কিছু আপনাকে বুঝতে হবে না। আপনি যদি মোটামুটি ধরতে পারেন আচ্ছা আমাকে এই ধরনের কিছুই বলবে, আর তখন আপনার জন্য অ্যান্সার করাটা ইজিয়ার হবে। যেমন পরেরটা কি বলছে, আইটেম সাচ অ্যাজ, তার মানে এখানে একটা প্রোডাক্টের নাম হবে, কুড বি রিচ থ্রু দ্য গ্যাপ ইন দ্য ম্যাটেরিয়াল, এখানে একটা প্রোডাক্টের নাম হবে। এবং আপনি যদি ভালো করে পড়েন এখান থেকে ভাই, এখানে এই যে ভালো করে একটু যদি পড়েন, এই পারফিউম ছাড়া আর কোনো প্রোডাক্টের নাম দেওয়া নাই, বাকিগুলো তো এখানে দেওয়াই আছে। তো সি দ্যাটস দ্য ওয়ে। তখন আপনাকে আরো কয়েকটা স্কিল লাগবে, এটা একটা স্কিল যেটা দিয়ে মোটামুটি আপনি প্রায় অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করে ফেলতে পারবেন, বাট বাকিগুলোর জন্য হয়তো আপনার আরেকটু টাইম লাগবে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ঠিক করবেন ভাই, আপনার স্ট্রেংথ কোনটা, আপনার উইকনেস কোনটা। এবং দেখা যায় যে আমি এই জায়গাটাতে আমরা যখন দেখি স্টুডেন্টদেরকে, তার আরেকটা জিনিস রিসার্চ করে না, সেটা হচ্ছে যে হোয়াট ইউ রিয়েলি নিড, আপনার আসলে কি প্রয়োজন। যেমন আপনি আজকে এই ক্লাসটাতে জয়েন করেছেন, যেই কারণে জয়েন করেছেন, ঠিক আছে, এখন দেখা যায় যে এই ক্লাসটা আপনি আসলে কেন জয়েন করেছেন, সেটা কতটুকু আসলে ফুলফিল হলো, এটা একটা ইস্যু। এরপরে আপনি যখন আইএলটিএস এর স্কোর করতে যাচ্ছেন, যে কিছুদিন পরে আপনি আইএলটিএস এর একটা ভালো একটা স্কোর করতে যাচ্ছেন, সেই জার্নিটাতে যাওয়ার জন্য আপনার আসলে কোন কোন হেল্প গুলো দরকার, কোন ধরনের হেল্প গুলো দরকার, এই জিনিসটা জাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যখন গ্রুপে দেখি, তখন দেখি যে সবাই মানে প্রতিদিন অনেকে পোস্ট করে স্পিকিং পার্টনার দরকার, সারাক্ষণ এটার পোস্ট দেখি, এন্ড আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড এটা কেন হচ্ছে। ইভেন আপনি অনেক জায়গায় হয়তো পড়ছেন, কিন্তু আপনার একটা পার্টনার দরকার, স্পিকিং পার্টনার দরকার। এবং দেখা যায় যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না, পাওয়া গেলেও হচ্ছে তারা অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ থাকলেও দেখা যায় যে অনেক সময় এসব কথাবার্তা অন্যদিকেও চলে যায়, তো অনেক 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 ইস্যু হয়। এবং দেখা যায় যে আপনি যদি এমন কারোর সাথে প্র্যাকটিস করতে পারতেন, যে যাদের সাথে আপনি ক্লাস করেন তাদের সাথে যাতে প্র্যাকটিসটা করতে পারতেন, এবং এই জায়গাটাই হচ্ছে লিজনের যে সার্ভারটা, এই জায়গাটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এখানে আপনি দেখতে পাবেন যে এই যে আমাদের সার্ভারে যদি আমি চলে যাই, সেখানে দেখবেন যে মোটামুটি ভাবে এই যে এখানে অনেকগুলো আপনার প্র্যাকটিস চ্যানেল দেওয়া আছে। এতে করে কি হবে, স্টুডেন্টরা যে কোনো সময় এখানে প্র্যাকটিসটা করতে পারবে। বেনিফিটটা কি ভাই, একটা হচ্ছে ইউ ডোন্ট নো ওয়ান, সেখান থেকে একজনকে ধরে আপনি প্র্যাকটিস করতেছেন, আর এখানে হচ্ছে যে আপনি এদেরকে জানেন, এদের সাথে আপনি ক্লাস করতেছেন। যেমন আজকে আপনি গুগল মিটে জয়েন করেছেন, কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবেন, ইউ নেভার নো ওয়ান, কাউকে কেউ চিনি না। কিন্তু আপনি যখন সার্ভারে ক্লাস করবেন, তখন কিন্তু আপনি চাইলে একজনের সাথে কথা বলা, একজনের সাথে ডিসকাস করা। যেমন আমাদের এখানে লেটস টেক্সট নামে একটা চ্যানেল আছে, এখানে স্টুডেন্টরা একজনের সাথে কথা বলে, একজনের সাথে ডিসকাস করে। আমি নিজেও অনেক সময় অনেক রিপ্লাই দেই, যেমন গতকাল একটা ইভ্যালুয়েশন ছিল, সবার সাথে কথা বলে, কোনো এসেনশিয়াল ইনফরমেশন থাকলে শেয়ার করে একজনের সাথে। ভেরি গুড কমিউনিটি ইজ আউট দেয়ার অলরেডি। ঠিক আছে, এখন এই জিনিসটা আপনার জন্য কতটুকু বেনিফিশিয়াল সেটা আপনাকে জাজ করতে হবে, এটা আপনার কতটুকু প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি কোথাও একটা অ্যাডমিশন নেবেন বা কোথাও একটা আপনি আইএলটিএস পড়বেন, তাহলে আপনার কয়েকটা জিনিস জাজ করা প্রয়োজন। প্রথমত যে জিনিসটা জাজ করা প্রয়োজন, আপনার চাওয়াটা কি। আপনার চাওয়া হচ্ছে আইএলটিএস একটা ভালো স্কোর আপনাকে করতে হবে। ওকে, নাইস ওয়ান, আইএলটিএস আপনার ভালো স্কোর করতে হবে। আপনার এখন বর্তমান সিচুয়েশন কত, কেমন, আচ্ছা আপনি কিভাবে পড়তে পছন্দ করেন, এই জিনিসগুলো জাজ করার মাধ্যমে দেখবেন যে তারপর আপনি যেখানে পড়বেন সেখানে স্টাডি স্ট্রাকচারটা কি। আপনাকে শুধু পড়ানো হবে, আপনাকে প্র্যাকটিস করানো হবে, টেস্ট নেওয়া হবে, ইভ্যালুয়েশন দেওয়া হবে, এগুলো আপনার দরকার কিনা।
নাকি জাস্ট আপনার পড়লেই হয়েছে? কারণ এগুলো ছাড়া ভালো করাটা ডিফিকাল্ট। একটা হচ্ছে যে আপনি কোথাও জয়েন, কারণ ক্লাস তো ইউটিউবে আছে অনেক, এই কারণে দেখা যায় যে আমাদের যেমন রাইটিং ইভ্যালুয়েশন, আমি অনেককে দেখি যে সারাক্ষণ হচ্ছে পোস্ট করে ফেসবুকে যে আমার রাইটিং এর কেউ যদি আমার রাইটিংটা ইভ্যালুয়েট করে দিতেন, তো ওইসব জায়গা থেকে আবার অনেকে চ্যাট জিপিটি কে হচ্ছে ইয়ে করে। আপনার রাইটিংটা চেক করবে একটা হিউম্যান বিং, এটা মাথায় রাখবেন। আপনার রাইটিংটা কোনো চ্যাট জিপিটি চেক করবে না। চ্যাট জিপিটি হচ্ছে আপনার গ্রামাটিক্যালের উপর একটা আইডিয়া দেয়, টপিক সেন্টেন্স ঠিক আছে কিনা, টপিকের সাথে কতটুকু রিলেটেড হচ্ছে না হচ্ছে, এসব জিনিস চ্যাট জিপিটি ধরতে পারে না। হিউম্যান ব্রেন অন্যভাবে কাজ করে। যেমন আপনার প্রথম সেন্টেন্সটা ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে। হিউম্যান জাজ আদার হিউম্যান ইন জাস্ট সেকেন্ড। চুল বড় ছেলেটা বেদব 1 সেকেন্ডে। সো হিউম্যান ব্রেন অন্যভাবে কাজ করে, চ্যাট জিপিটির মতো কাজ করে না। কিছু একটা আইডিয়া পাবেন, ক্লিয়ার আইডিয়া না। তো আপনার সব জায়গা থেকে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা প্রপার রিসার্চ করি না। যে 4টা পয়েন্ট বললাম, অনেক জায়গায় আমরা ক্লিয়ার না যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কি করতে। এরপরে যেমন আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে, ঠিক আছে, আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে আপনাদের অনেক টাইম লেগে যায়, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনারা কাজ করছেন না। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটা প্রপার স্ট্র্যাটেজিতে আপনাদের প্রিপারেশনটাকে মুভ ফরওয়ার্ড করা, ঠিক আছে। সার্ভারটা নিয়ে আরেকটু কথা বলি। যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন, যেমন আমাদের এখানে প্রত্যেকটা সার্ভার দেখেন, প্রত্যেকটা আপনাদের যে টোটাল 32 কোশ্চেন টাইপস, প্রত্যেকটা কোশ্চেন টাইপস এর কয়েকটা ক্লাস অলরেডি এখানে দেওয়া আছে। ক্লাসগুলো লাইভ হবে, কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি একটু পড়ে ফেলতে চাই, আমি একটু পড়ে রাখতে চাই, আমি একটু পড়ে শেষ করে ফেলতে চাই, কারণ 1 উইকে তো সবকিছু পড়ে ফেলা যাবে না। কিন্তু আপনি যদি ইমপ্রুভ করতে চান, নো ওয়ান ক্যান স্টপ ইউ, কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন টাইপস এর একাধিক ক্লাস, অনেকগুলো ক্লাস দেওয়া আছে। যেমন রিডিং এর ক্ষেত্রে যেমন বলি, রিডিং এর ক্ষেত্রে আগে আমরা কি করতাম, আগে আমরা কোশ্চেন টাইপ সলভ করানো শিখাতাম, কোশ্চেন টাইপ সলভ করানো শিখাতাম। এখনো কোশ্চেন টাইপস আমরা সলভ করানো শিখাই, কিন্তু আমরা আরেকটা জিনিস এখন অন্যভাবে শেখাই, সেটা হচ্ছে প্যাসেজ সলভিং। কারণ ইদানিং কালে কোশ্চেন টাইপস গুলো যেভাবে আসতেছে, আপনি যদি শুধু একটা কোশ্চেন সলভ করে, যেমন ধরেন প্রথমে হেডিং ম্যাচিং আসছে, আপনি হেডিং ম্যাচিং সলভ করলেন, হেডিং ম্যাচিং এর সাথে শুধু হেডিং ম্যাচিং তো আসে না, আরো একটা দুটো কোশ্চেন টাইপস আসে। তারপর আপনি ওই কোশ্চেন টাইপস গুলো যখন করতে যান, তখন সেগুলোকে আবার লোকেট করতে হয়। এখনকার যে কোশ্চেন টাইপস গুলো, এগুলো যদি এভাবে করে, তখন সময়টা বেশি লাগে, সময়টা মেনটেন করা যায় না। এই কারণে এখন ফুল প্যাসেজ সলভ করতে হয় একসাথে, সবগুলো কোশ্চেন নিয়ে একসাথে কাজ করতে হয়। সেটা আমরা এখানে শেখাই। লিসেনিং এর যদি যে কোনো কোশ্চেন টাইপসে যান, লিসেনিং এর যে কোনো কোশ্চেন টাইপস এখানে দেওয়া আছে। যেমন আপনি বললেন যে আপনাদের এমসিকিউ তে যেমন প্রবলেম, ঠিক আছে, এখানে যদি পিনে চলে যায়, এমসিকিউর খুব প্রপার কিছু ক্লাস দেওয়া আছে যে আপনি আসলে কোন 3টি স্ট্র্যাটেজি ফলো করলে এমসিকিউ তে ভালো করা পসিবল। এগুলো পড়াবো, বাট অলরেডি দেওয়া আছে, যাতে করে আপনি যখন ইমপ্রুভ করতে চাইবেন, নো ওয়ান ক্যান স্টপ ইউ। রাইটিং টাস্ক 1 এ যাবেন, এখানে সব ধরনের সবগুলো ক্লাস দেওয়া আছে, আপনি সেটা, এবং সেন্টেন্স বাই সেন্টেন্স দেওয়া আছে, মানে প্রত্যেকটা সেন্টেন্স আপনি কিভাবে লিখবেন সেটা বলা আছে। যেমন এখানে বার্ড চ্যাটে আপনি ফার্স্ট সেন্টেন্সে কি লিখবেন, প্রথমে কম্পেয়ার করবেন প্রথম পোর্শনটাকে, বিগেস্ট ডিফারেন্সকে তারপর আপনি কম্পেয়ার করবেন। এই যে প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। এখন প্রবলেম হচ্ছে যে আপনাদের কি দরকার, এটা হচ্ছে মূল কথা। ফাইনালি আমি বলবো, যেমন আইএলটিএস এর রিডিং হচ্ছে 3টা প্যাসেজ এবং কোশ্চেন মিলে হচ্ছে টোটাল আপনার অ্যারাউন্ড 4000 ওয়ার্ড আপনার আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আইএলটিএস এর রিডিং এ 3টা প্যাসেজ এবং কোশ্চেন মিলে অ্যারাউন্ড 4000 ওয়ার্ড, 3600 সেকেন্ডস আপনার পরীক্ষা। এখন এরপর আপনাকে বুঝে পড়া, অ্যান্সার ডিসাইড করা, কনফিউশন সলভ করা, এই সব কিছু করা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু এই জিনিসগুলো যখন আপনি করবেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড যখন আপনি পড়তে যাবেন, তখন কিন্তু আপনার জন্য অ্যান্সার কারেক্ট করা ইম্পসিবল হবে। আর সেখানেই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিতে লাগবে, এবং এখানে যার স্ট্র্যাটেজি যত ভালো, তার জন্য কিন্তু স্কোর করাটা ঠিক ততটাই সহজ। লিসেনিং এর এমসিকিউতে কিছুক্ষণ আগে একজন বললেন, এখানে অ্যান্সার কোনটা হবে, আপনারা কনফিউশন ফেস করেন যে লিসেনিং এর এমসিকিউতে আমি অ্যান্সার কোনটা দিব। মাঝে মধ্যে আপনি চিন্তা করেন যে আচ্ছা অ্যান্সারটা কি 21 ওরা বলে চলে গেছে নাকি 22 এখন বলতেছে, এগুলো নিয়ে আপনাদের কনফিউশন হয়। এখন এই যে এই জিনিসগুলো যে আপনাদের কনফিউশন হয়, সেটা খুঁজে আপনাকে আগে বের করতে হবে। রাইটিং টাস্ক 1 এর বার্ড চ্যাটের ফার্স্ট বডি প্যারাগ্রাফের সেকেন্ড সেন্টেন্সটা আপনি কি লিখবেন, এখন যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলতে পারবেন না। রিজনটা কি? আপনি প্রিপারেশন তো নিচ্ছেন, কিন্তু আপনার প্রিপারেশনটা ক্লিয়ার না, আপনার প্রিপারেশনটা স্ট্র্যাটেজিক। এটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। এখন এই একটা প্রবলেম, যে প্রবলেমগুলো আপনাকে বললাম, এটা কিন্তু একটা ম্যাসিভ প্রবলেম, হিউজ প্রবলেম। এগুলোকে আপনাকে সলভ করতে হবে। আইএলটিএস 32 কোশ্চেন টাইপস, এখানে যত আপনার স্ট্র্যাটেজি দরকার, যত টিপস দরকার, যত ট্রিক্স দরকার, টাইম সেভিং মেথড যেটা দেখালাম কিছুক্ষণ আগে, রাইটিং এর প্রতিটা কোশ্চেন টাইপস এর লাইন বাই লাইন একটা জিনিস আপনাকে শেখানো হবে। এবং আপনার ইচ্ছা যদি থাকে যে না, আমাকে লেভেল ডিভাইড করে আমার যে লেভেল আছে সেই লেভেল অনুসারে আমাকে পড়িয়ে একদম আপনার স্কোর পাওয়া পর্যন্ত আমাকে শেখানো, আমাকে প্র্যাকটিস করানো, আমাকে টেস্ট না, আমার ভ্যালুয়েশন করা এবং মক টেস্ট না, আমি আপনাকে এনশিওর করতে পারি বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান এর থেকে বেস্ট জিনিস আপনি পাবেন না। এবং আমাদের যে স্টুডেন্ট সার্ভার, সেটা আপনাকে দেখালাম, ইটস আনবিটেবল। বাংলাদেশে আইএলটিএস এর জন্য এত প্রপারলি একটা সাজানো স্টুডেন্ট সার্ভার আর কোথাও নেই, কনফার্ম। এবং ফাইনাল হচ্ছে এটা বলবো যে আপনার আইএলটিএস এর ক্ষেত্রে প্রথমে আপনাকে লেভেল অনুসারে ডিভাইড করে আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়া পর্যন্ত ক্লাসেই আপনাকে ধরে ধরে পড়ানো, প্র্যাকটিস করানো, এক্সাম নেওয়া, কোথায় কি ভুল করছেন ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেওয়া। এরপর যদি প্রয়োজন হয় আপনাকে 1-on-1 কথা বলা আপনাদের সাথে, এটাও আমরা করি। যেমন গতকালকেই হচ্ছে আমাদের একটা টেস্ট গেল স্টুডেন্টদের, এখানে আমরা স্টুডেন্টের সাথে 1-on-1 কথা বলেছি। সো
if your goal is to get the score and taking the help from one of the best procedure in the country, then এই কোর্সটা হচ্ছে আপনার জন্য। একটা ফাইনাল ডিসকাউন্ট আমরা থাকবে, কালকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে রাত 10টায় শুরু হচ্ছে। একটা ফাইনাল ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে, যারা ডিসকাউন্টটা পাইতে চাবেন তাদের জন্য এটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, মানে এখানে যা জিনিসটা দেওয়া আছে এই ডিসকাউন্টটা মোটামুটি ভাবে একটা ফাইনাল ইয়ার এন্ডিং 16 ডিসেম্বর আপনি যাই বলেন না কেন, কারণ এই কোর্সটা আর এই বছর আর আসতেছে না, দিস ইজ দ্য লাস্ট কোর্স ফর দ্য ইয়ার। তো এই কোর্সটা এই কারণে আমাদের একটা ম্যাসিভ ডিসকাউন্ট থাকবে, যেটা আসলে আমরা খুব কম দেই আর কি লিজনের মতো। জাস্ট স্ক্রিনশটটা নেন, আমাদের যে হেল্পলাইন বা ওখানে কল করেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ এটাতে মেসেজ করেন, এন্ড ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। কোনো কোয়েশ্চেন থাকলে করেন, এনি কোয়েশ্চেনস, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন, তাহলে আমি আদারওয়াইজ আই এম গোনা ফিনিশ ইট আপ আর কি, র‍্যাপ ইট আপ। এভরি টিউসডে তে কি টেস্ট? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আর কেউ পড়ে লিজনে? আর কারো কোনো কোয়েশ্চেনস? বলেন। হ্যাঁ, আমি অলরেডি জয়েন করেছি এই কোর্সটাতে, বাট আমি এক মাস ধরে প্রিপারেশন নিচ্ছি। এখন লাস্ট 3টা রিডিং টেস্টে ভাই আমার স্কোর 7 আসছে, বাট কয়েকটা জিনিস অ্যান্সার আমার গেস করে দিয়েছি, তো অ্যাকচুয়ালি শিওর না যে আমি অ্যাকচুয়ালি 7th স্ট্যান্ডার্ডটাই নিজেকে ধরবো কিনা। ভাই জয়েন যেহেতু করেছেন, আমাকে অবশ্যই আমার ডিসকর্ডে আমার তো এটা আছে, তাই না? আমাকে ওখানে পার্সোনালি মেসেজ করেন, হ্যাঁ, কথা বলবো নি ভাই, ডোন্ট ওয়ারি। আর কারো কোনো কোশ্চেনস? এমআর কোশ্চেনস? নো, নট এট অল। জি আদাব। হ্যাঁ বলেন ভাই। পলিবাজারে কোনো প্রতিষ্ঠান? না ভাই, ঢাকাতে আছে অনলাইনে ভাই। এই কোর্সটা পুরোটা অনলাইনে, কারণ হচ্ছে এটা খুব সিম্পল, এটা পুরোটা অনলাইনে হবে ভাই। কারণ দেখা যায় যে আমরা যে এক্সপিরিয়েন্স পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি হয়তো কোথাও গেলেন, সরাসরি ভর্তি হলেন, 1 ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পরে বাসায় চলে আসলেন, এখন আপনি প্র্যাকটিস করবেন কার সাথে? কোনো প্রবলেম হলে কোথায় দেখাবেন? এটা একটা বড় প্রবলেম। এবং আমাদের যেহেতু সার্ভারে ক্লাস হচ্ছে, যে কোনো সময় স্টুডেন্টরা ঢুকে একজনের সাথে কথা বলতে পারে, প্র্যাকটিস করতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে, ইটস এ হিউজ অপ। আর কোনো কোশ্চেনস কারো? আপনাদের কোর্স ফিটা কত? আমাদের কোর্স, হ্যাঁ বলেন। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন আছে, আমি একটা করে করি। প্রথম প্রশ্ন, আমার কোর্স ফিটা কত? দ্বিতীয় প্রশ্ন, এটা দেখলাম যে প্রতিদিন ক্লাস হয়, তো প্রতিদিন ক্লাস করলে এটা ভালো, প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা, আপনাদের আউটপুট কেমন? মানে আপনাদের এই যে প্রত্যেক ব্যাচে আপনাদের যারা করে পরীক্ষা দেয়, তাদের ইয়েগুলো কেমন হয়, মানে স্কোর কেমন আসে? মানে দেখা যায় যে যদি 20 জন পরীক্ষা দেয়, কয়জনের 6.5 এর উপরে আসে? এটা আপনাদের নিশ্চয়ই একটা স্ট্যাটিস্টিক্স আছে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে মানে আপনাদের অ্যাভেলেবিলিটি কেমন হবে? আমাদের প্রবলেম গুলো নিয়ে কিভাবে আপনাদের সাথে আমরা ডিসকাস করতে পারবো? ওকে, লট অফ কোশ্চেনস, আই অলরেডি ফরগট দ্য ফার্স্ট ওয়ান। হোয়াট কোর্স ফি? আচ্ছা, কোর্স ফিটা হচ্ছে আমাদের 15K। এখন একটা ম্যাসিভ ডিসকাউন্ট চলছে, এটা আমি এখানে অ্যানাউন্স করতে পারবো না, এটা হচ্ছে যে পাবলিকলি অ্যানাউন্স করা যাবে না। আপনি এখানে শুধুমাত্র যারা ক্লাস করছে তাদের জন্যই, এটা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেটা পেয়ে যাবেন। সেকেন্ড কোশ্চেন ওয়াজ ছিল আপনাদের আউটপুট কেমন, স্টুডেন্টদের আউটপুট? না, সেকেন্ড কোশ্চেনটা মানে আপনার ছিল হচ্ছে এভরিডে ক্লাস। আচ্ছা, আমাদের এভরিডে ক্লাস হয় না, সানডেতে আমাদের বন্ধ থাকে, এটা হচ্ছে প্রথম জিনিস। সানডেতে আমাদের বন্ধ থাকে, বাকি ডেজ গুলোতে আমাদের বাকি, যেমন ওয়েডনেসডে তে কোনো ক্লাস হয় না, এদিন শুধুমাত্র ইভ্যালুয়েশন হয়, পুরোটা রাইটিং ইভ্যালুয়েশন, স্পিকিং ইভ্যালুয়েশন। তারপরে টুইসডে ফ্রাইডেতে আমাদের আবার একটা ক্লাসের বাইরে ইভ্যালুয়েশন হয়, ক্লাসও হয় কিন্তু ক্লাসের বাইরে গিয়ে ইভ্যালুয়েশন হয়। আবার মানডেতেও এরকম ক্লাসের বাইরে গিয়ে ইভ্যালুয়েশন হয়। সো সানডে বন্ধ থাকে, ওয়েডনেসডেতে ক্লাস হয় না, ইভ্যালুয়েশন হয়। এটা হচ্ছে রুটিন মোটামুটি ভাবে ইন এ শর্ট। এন্ড দেন আউটপুট। ওকে, আউটপুট হচ্ছে লিজন থেকে আমাদের, আপনি যদি লিজনের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আপনাদের একটু আমি স্টুডেন্টদের স্কোর এগুলো একটু দেখতে চাই, তখন ওরা দেখবেন যে একটা আমাদের রিভিউ সেকশন তৈরি করা আছে, আমরা এগুলো আপডেট করি, এটা আপনাকে পাঠিয়ে দিবে। বাট ইটস গুড, কারণ দেখা যাচ্ছে স্টুডেন্টদের স্কোর মিস করার অপরচুনিটি খুব কম এখানে। অন্য জায়গায় যেমন আপনার হয়তো তারা বলবে যে হ্যাঁ আপনার 30টা ক্লাস শেষ, না আপনার 1 মাস শেষ বা 2 মাস শেষ। আমরা কিন্তু এখানে এটা করা হয় না, এখানে একদম স্টুডেন্টদেরকে রেডি করানো হয়। রেডি করানোর পরে আমরাই সাজেস্ট করি যে ওকে, দিস ইজ দ্য টাইম ইউ শুড গো ফর দ্য IELTS এক্সাম। আবার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার আমার তো পরীক্ষা দেওয়া দরকার, তাহলে আমি আর কিছুদিন বেশি সময় নিব কিনা? এন্ড দেন উই সাজেস্ট বিটুইন দ্যাট। এই কারণে দেখা যায় যে স্টুডেন্টদের স্কোরটা মিস একদমই কম হয়, হোয়াট এভার দে নিড। তো সাজেস্ট করে, যেমন অনেকে কিন্তু 6 দরকার, অনেকের আবার 6.5 হলে হয় না, অনেকে 7 দরকার, অনেকের আবার 7.5ও দরকার। সো সাজেশন বেসড অন দ্যাট, এন্ড আমরা এগুলো পার্সোনালি প্রোভাইড করে থাকি। হোয়াট এলস? আর কিছু? কোর্স ফিটা অনেক বেশি মনে হচ্ছে। You just send a text, you'll get the discount. You will not say that. Okay, all right. Okay, let's see. Thank you. All right, are there any questions anymore? Anything else? Nothing else? Okay then. All right, thank you Jeep for joining guys. কালকে আপনাদের 1 PM পর্যন্ত এটা থাকবে ডিসকাউন্টটা, কারণ 1 PM এর পর আমরা একটু ক্লোজ করে ফেলবো। এরপর লাঞ্চের পরে আপনাদেরকে সার্ভারে জয়েন করাইতে হবে, অনেক কিছু করতে হবে। যারা রেজিস্ট্রেশন করবেন, এটা 1 PM পর্যন্ত আপনাদের ডিসকাউন্টটা থাকবে। জাস্ট টেক দ্য স্ক্রিনশট এন্ড লিজনের হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, and I'm gonna see in the course. Well done, goodbye and good night. ভালো থাকেন সবাই।